16 বছরের ছোট্ট প্রাণেশা সুইসাইড করার চেষ্টা করেছে। হাত গলিয়ে গল গল করে তাজা রক্ত ঝরছে মেয়েটার। অর্ধ জ্ঞানহীন মেয়েটার নাজুক তনু ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। তাও কোনো প্রেম বিরহে। হাওয়ার বেগে এ খবর ছড়িয়ে পড়ল পুরো খানজাদা বাড়িতে। মুহূর্তেই খানজাদা বাড়ির জমজমাট আয়োজনে কালবৈশাখী ঝড় নেমে এলো। কেউ কেউ উৎসবমুখর কার্যক্রম ছেড়ে ছুড়ে মেয়েটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। আবার কেউ কেউ মুখ বাঁকালো এতটুকু মেয়ের হেন কাণ্ডে, ছিছি করলো। আবার কেউ কেউ বিরক্ত নিয়ে মুখ বাঁকিয়ে বলল, আল্লাহর 2 দিনের দুনিয়ায় 3 দিনই এদের মা মেয়ের নাটক দেখতে দেখতে জীবন চলে যায়। তানিশা যে কেন এদের বাড়িতে রেখেছে কে জানে। বাকিরা এদের কথায় কর্ণপাত না করলেও অনেকেই মনে মনে প্রসন্ন হলেন যেন। সায় দিয়ে বিড়বিড় করলেন সুর মিলিয়ে, আপাতত এসবে একদম ধ্যান দেওয়ার সময় নেই আফরোজার। না হয় কঠিন জবাব ছুড়ে দিতেন তিনি, কিন্তু বর্তমানে মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখে তার দুনিয়া তোলপাড় হচ্ছে। সে নিজেও একজন ডাক্তার, তবুও কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা ভুলে বসলো। মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটলো গাড়ি করে। মনে মনে শুধু একজনের নাম জপে গেল, জায়ান ভাইয়া, জায়ান ভাইয়া। হাসপাতালের করিডোরে মেয়েকে নিয়ে ছুটোছুটি করছে আফরোজা। সুইসাইড কেস, অবশ্যই কেস হওয়ার কথা, কিন্তু যেহেতু নিজেই সে হাসপাতালের একজন ডক্টর, সেই হিসেবে মেয়ের বেলায় সেসবের ধার ধারল না আফরোজা। পরিচিত ডক্টর নার্সরা ছুটে আসতেই ব্যাকুল গলায় শুধাতে থাকলেন, জায়ান স্যার কোথায়? ওনার ওটি শেষ হয়নি? আমার মেয়েটাকে বাঁচাতে বলুন ওনাকে। পাগলের মতো প্রলাপ বকছেন তিনি। দিশেহারা ওনাকে বন্ধুসুলভ কিছু নার্স সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। ডক্টর জায়ান খানজাদার ওটি শেষ করতেও আরও বেশ খানিক সময় প্রয়োজন। জুনিয়র ডক্টর আফরোজা ইসমাতের মেয়ের সুইসাইড কেসের কথা শুনে আরো অনেক সিনিয়র জুনিয়র ডক্টররাই ছুটে আসলো। আফরোজা ইসমাতের পুতুলের ন্যায় মেয়েটাকে তারাই ট্রিটমেন্ট করা শুরু করলো। ধরনের আলো ফুরিয়ে অন্ধকার নামতেই ধীরে ধীরে প্রাণেশার জ্ঞান ফিরল। দুর্বল চিত্তে দুচোখের পাতা টেনে খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো মেয়েটা। একটা সোধা ভোতা গন্ধ নাসারন্ধ্রে ধাক্কা খেতেই মস্তিষ্ক পুরোপুরি সচল হলো মেয়েটার। ক্ষতবিক্ষত বা হাতটা টনটনে ব্যথায় দুচোখ খিঁচে আসলো। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথাটুকু গিলে নিল মেয়েটা। ভাবলো, কাটার সময় তো এত ব্যথা করেনি, এখন করছে কেন? আবারও চোখের ভারী পল্লব ঝাপটিয়ে আশেপাশে তাকাতেই মাম্মাকে দেখল সে। কি বিধ্বস্ত মুখশ্রী! দুঃখ, কষ্ট, অপরাধ বোধে দু চোখের কোল চাপিয়ে অশ্রু গড়ালো মেয়েটার। তখন জোশের বশে কি থেকে কি করেছে সব মনে পড়তেই নিজের উপর নিজের ভর্ৎসনা করলো মেয়েটা। সে ছাড়া তো তার মামামের কেউ নেই। সে কিভাবে পারলো এরকম একটা স্টেপ নিতে? অস্ফুট স্বরে বলে ফুপিয়ে উঠলো মেয়েটা। মাম্মা। মেয়েটার ভঙ্গুর কণ্ঠ কর্ণপাত হতেই ফাইল ছেড়ে মেয়ের দিকে দৃষ্টি দিল আফরোজা ইসমাত। চটজলদি ফাইল রেখে মেয়েকে বুকে আগলে নিলেন। মায়ের সান্নিধ্যে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। অস্ফুট স্বরে স্বীকারোক্তি দিল, আম সরি মাম্মা, সরি ফর এভরিথিং, প্লিজ ফরগিভ মি। হুশ হুশ, কান্না করে না। তোমায় বকিনি তো আম্মা, কান্না থামাও। এই নিয়ে পরে কথা হবে, সুস্থ হও আগে। ভেতরের তোলপাড় দমিয়ে মেয়েকে থামাতে বোঝানোর সুরে আওড়ালো আফরোজা। মেয়েটা তার একমাত্র বেঁচে থাকার সম্বল বর্তমানে। এই মেয়েটার কিছু হয়ে গেলে সে কি করে বাঁচবে? প্রাণেশা নাক টেনে নিজের কান্না সংবরণ করলো। মুহূর্তেই আবারও বাড়ির কথা মনে পড়তেই মোড়টা ধরফরে উঠল। কণ্ঠ শুকিয়ে আসলো যেন। ক্লান্ত ও পরিশ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, ও ও বাবা, বাড়ির কি অবস্থা? বিয়ে ঠিক হয়ে গিয়েছে ডক্টর খানজাদার? মেয়েটার কণ্ঠ রোধ হয়ে আসে যেন অদৃশ্য দলা পাকানো কান্নায়। আফরোজা মেয়েকে শাসাতে চায়, ডক্টর খানজাদা কি, কিন্তু ঠিক সেই মুহূর্তে খটখট শব্দে একজোড়া ভারী পদযুগলের আগমনী বার্তা বয়ে আসলো কেবিনে। আভিজাত মোড়ানো দাম্ভিক কদমের মানবটির এক একটা কদমে যেন ঠিকরে পড়া দুটি। শ্রবণেন্দ্রিয় সজাগ হতেই আফরোজার বুক থেকে মুখ তুলল প্রাণেশা। কেবিনের চৌকাঠে এসে দাঁড়িয়েছে ডক্টর জায়ান খানজাদা। তার পেছনে 4-5 জন ইন্টার্নি ডাক্তারের একদল। পুরো স্কোয়ার হাসপাতালের চেনা পরিচিত টিম আলফা,
যারা জায়ানের সামান্যতম নির্দেশের অপেক্ষায় রোবটের মতো স্থির হয়ে আছে। অগ্রবর্তী প্রহরীর ন্যায় দুজন ডক্টর কেবিনে ঢুকতে ঢুকতে আলতো হাত তুলে তার পেছনে থাকা পুরো টিমকে বাইরে থাকার ইশারা করল। 1 সেকেন্ডের মধ্যে পুরো দলটা করিডোরে পিছিয়ে গেল, যেন আইসবোর্ডের রাজকীয় কোনো কমান্ড জারি হলো। জায়ান ধীর পায়ে এগিয়ে এলো প্রাণসার বেডের দিকে। একটানা কয়েক ঘন্টার ওটি শেষ করে এসেছে সে। চোখের কোণে হালকা ক্লান্তির ছায়া, কিন্তু হাঁটার ভঙ্গিতে সেই চিরচেনা আভিজাত্য ও দম্ভ। তার অ্যাপ্রনের হাত দুটো কোনোই পর্যন্ত গোটানো। ডক্টরের পোশাক ছাপিয়ে দুবাহুর মাংসপেশি ফুলে ফেপে উঠেছে কেমন। প্রাণেশের দু চোখ বিভোর হয়ে আসতে যায়। বলিষ্ঠদেহী মানুষটাকে দেখতে নিজের অজান্তেই কখন নির্লজ্জের ন্যায় ঘাড় উঁচিয়ে রেখেছে মেয়েটা, সে খবর অজানা। হুঁশ ফিরতেই দৃষ্টিতে লাগাম টানলো মেয়েটা। অবাধ্য চোখ দুটো টলমল করে উঠেছে ফের। নির্বিকার জায়ান এসে দাঁড়ালো প্রাণেশের বিছানার ঠিক ডান পাশে। তার গৌরবর্ণের গম্ভীর মুখে কোনো আবেগের লেশমাত্র নেই। Patient, 16 years old, suicidal attempt. Radial artery partially lacerated. উপস্থিত দুজনের মধ্যে একজন জুনিয়র ডাক্তার এক নাগারে কেস হিস্ট্রি পড়ে যাচ্ছিল, আর জায়ান বেডের পাশে দাঁড়িয়ে থাকা চার্টবোর্ডের দিকে তাকিয়ে গভীর মনোযোগে শুনছে। তার এই অতি পেশাদার রূপ দেখে পাশেই দাঁড়িয়ে থাকা আফরোজা, যে নিজেই একজন ডাক্তার, ভয়ে মুখ খুলতে পারছিল না যেন। মেয়ের এহেন কাণ্ডে বেশ লজ্জাবোধ হলো তার। জায়ান ফাইল থেকে চোখ তুলে সরাসরি প্রাণেশের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। তার ওই দাম্ভিক চাহনিতে কোনো সহানুভূতি ছিল না, ছিল কেবল একজন দক্ষ সার্জনের চিরচেনা বিশ্লেষণ। সে কদম বাড়িয়ে প্রাণেশার দিকে এগিয়ে নিজ হাতে পকেট হতে পেনলাইট বের করে প্রাণেশার চোখের মনি পরীক্ষা করার জন্য সামান্য ঝুঁকল। ঠিক তখনই প্রাণেশার জল ও ভারাক্রান্ত চোখ দুটো সরাসরি গিয়ে ঠেকল জায়ানের ওই ইস্পাত কঠিন শীতল চোখের মনিতে। জায়ানের আঙুলের ডগা যখন আলতো করে প্রাণেশার কপাল ছুঁয়েছে, প্রাণেশার মনে হলো তার ক্ষতবিক্ষত হাতটার চেয়েও বুকের ভেতরটা বেশি দগদগে ব্যথায় ফেটে যাচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে। এই লোকটা এমন কেন? প্রাণেশা নিজেই বা এমন কেন? তার কেন হলো এমনটা? নিজের ডেলুরু থেকে কিভাবে বের হবে সে? তার যে নিঃশ্বাস আটকে আসছে। প্রাণেশা চোখ সরিয়ে নিতে চায়, তৎক্ষণাৎ ভেসে আসে যান্ত্রিক শীতল কণ্ঠস্বর। Be straight. Let me say. হাড় হিম করা শীতল কণ্ঠে ভয়ে কিংবা আনুগত্যতায় প্রাণেশা আবারও দৃষ্টিপাত করল গৌরবর্ণের চেহারার উপচে পড়া দাম্ভিক মানবের নীল মনে জোড়ায়। সম্রাটের মতো মানুষটাকে দেখলে প্রাণেশার বুক ধুকফুক করে। সমুদ্র নীল চোখ দুটোর অতল গহ্বরে ডুবে যায়, মাথা ভন ভন করে, শ্বাস প্রশ্বাসের আনাগোনা হয় বেগতিক। তবুও তাকে দেখার তৃষ্ণা মেটে না মেয়েটার। নিজের এহেন দুরবস্থায় সমুদ্রের ন্যায় গভীর চোখজোড়া সম্পূর্ণ উদ্বেগহীন দেখে ভেতরটা যেন হাহাকার করে উঠল প্রাণেশার। অদৃশ্য বিরহ যাতনায় তোলপাড় হলো অন্তপুট। মানুষটার তাকে নিয়ে একটু ব্যাকুলতা নেই, অবশ্য না থাকারই কথা। তীব্র অনুভূতির দোলাচলে তীর তীর করে কাঁপতে থাকলো মেয়েটার ছোট্ট চিবুকটা। আফরোজা মেয়েকে সামলাতে ব্যস্ত হলো। নিজের কার্য সম্পন্ন করে টানটান হয়ে দাঁড়ালো জায়ান। পেশাদারিত্বতায় ব্যক্তিগত সম্পর্ক টানা তার অপছন্দ, তাই পরিচিত জুনিয়র ডক্টর আফরোজাকে পেশাদারি ভঙ্গিমাতেই জানালো, Take care of her, Dr. Afroza. For God blessing, nothing serious happened this time. আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। আফরোজা মাথা নাড়ালো নীরব সম্মতিতে। শুধালো, সার্জারি সাকসেসফুল হয়েছে স্যার। স্যারের হাতে আবার কোনো সার্জারি আনসাকসেসফুল হবে? মুখ ফসকে কিছুটা উদ্যত মিশিয়ে বলে বসলো একজন জুনিয়র ডক্টর সাদমান সাদিফ। তৎক্ষণাৎ মুখে হাত চাপলো জায়ানের ধারালো দৃষ্টির কবলে। কেন যে মুখটা আগে চলে? দ্যাট নিজের কাজ যেমন নিখুঁত, জুনিয়রদের সামান্যতম হালকা আচরণ বা বাচালতা তার ওটির বাইরেও চরম অপছন্দ জায়ানের। জায়ান তার অ্যাপ্রনের হাতটা টেনে সোজা করতে করতে নিচু গম্ভীর গলায় ডক্টর সাদিফের উদ্দেশ্যে বলল, ডক্টর সাদিফ, নিউরোসার্জারিতে অহংকার শব্দটার কোনো জায়গা নেই। আজ যে পেশেন্টের অ্যানোরিজম ক্লিপিং করলাম, মাইক্রোস্কোপের নিচে ওটার ডিস্টেন্স ছিল মাত্র 1.5 মিলিমিটার। আমার হাতের একটা ছোট কম্পন
বা সামান্য অহংকার আজ ওই টেবিলের ওপর একটা জীবন শেষ করে দিতে পারতাম। জায়নের গম্ভীর কণ্ঠের প্রতিটি শব্দ যেন কেবিনে প্রতিধ্বনিত হলো। সাদিফের মাথাটা একটু ঝুঁকে এলো। সে ডক্টর সাদিফের দিকে একবার তাকিয়ে ফাইলটা তার বুকের উপর আলতো চাপ দিয়ে ছেড়ে দিল। মেডিকেল সায়েন্সে আমরা প্রতিটি ওটি রবের কৃপায় আর নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সফল করি, নিজের অহংকারে নয়। নেক্সট টাইম রাউন্ডে আসার আগে মুখের চেয়ে মগজের ব্যবহার বেশি করবেন। গো অ্যান্ড চেক দ্য আইসিইউ পেশেন্ট। ডক্টর সাদিফ কোনো মতে মাথা নিচু করে বলল। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। বলেই সে এক প্রকার দৌড়ে করিডোর থেকে বের হয়ে গেল। জান একটা দীর্ঘশ্বাস ফেলে আফরোজার দিকে তাকালো। তার মুখে সেই কঠিন পেশাদার ভাবটা একটু নরম হলেও আভিজাত্যের গম্ভীর্য কমল না। আফরোজা মৃদু হাসল। স্কোয়ারের সবচেয়ে প্রতিভাবান তরুণ নিউরোসার্জন হচ্ছে ডক্টর জায়ান খানজাদা, যে মাত্র ৩৫ বছর বয়সে পুরো বাংলাদেশে নিজের প্রতিভার একছত্র আধিপত্য বিস্তার করেছে, একের পর এক ওটি সাকসেসফুল করে। বয়সে তার চেয়ে অত্যাধিক বড় না হলেও লোকটার প্রতি আপনা আপনি সময় চলে আসে যেন মন থেকে। এর মধ্যেই কোথা থেকে যেন অ্যাপ্রন পরিহিত আরেকজন ডক্টর পোশাকধারী মানব ছুটে এলো কেবিনে। বয়স আনুমানিক ডক্টর জায়ানের কাছাকাছি হবে হয়তো। সে দু চারটে ভারী নিঃশ্বাস টেনে চটপটে কণ্ঠে একটাকারে প্রাণেশার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। কি ব্যাপার মামুনি, এ কি কাণ্ড ঘটিয়েছ? কার জন্য আত্মত্যাগ? তোমার আঙ্কেলদের জানাবে না? দেখতে কিভাবে মেরে তার থোবরা বদলে দিতাম। এই যে তোমার রাফসান আঙ্কেল আছে না, সে কিন্তু হাট কাটাকুটির পাশাপাশি দু চারটা ঘষা টসাও দিতে পারে। এই অবুঝপানা কেউ করে বলো? ডক্টর রাফসান শাহরিয়ার এই হাসপাতালেরই কার্ডিওলজিস্ট। ডক্টর জায়ানের বন্ধু বলা চলে। সম্পূর্ণ বিপরীত ব্যক্তিত্বের দুজনের। জায়ান কিছুটা বিরক্ত হলো রাফসানের এহেন বাচনভঙ্গিতে। একজন ৩৫ পদার্পণ ডাক্তারের এহেন বাচ্চম আচরণ হয় কি করে? কপালে গম্ভীর রেখা ফুটে উঠল তার। এদিকে প্রাণেশা কিছুটা আশ্বস্ত হলো যেন রাফসানের আগমনে। মামামের আদুরে কন্যা হয় হসপিটালে তার অবাধ আসা যাওয়া চলে। তার উপর মামামের সিনিয়র ডক্টর ডক্টর রাফসান এবং তার স্ত্রী তার স্কুলের মিস তানিশা দুজনেই মামামের ফ্রেন্ডের মতোই। সেই হিসেবে প্রাণেশাকেও বেশ স্নেহ করে। কিন্তু রাফসান আঙ্কেলের একটা কথা প্রাণেশার ভালো লাগলো না। আঙ্কেলদের মানে কি? শুধু আঙ্কেল বলুক, আরেকজনকে তো সে আঙ্কেল মানে না। এরকম কাউকে যে কেউই আঙ্কেল মানবে না। পেটার ভেতরে মানসিক দ্বন্দ্বের উত্থাপন হলো যেন। ভেতরটা বিষিয়ে উঠল। নতমস্তকে নীরবতা পালন করলো। এর মধ্যেই রাফসান আবারও বলে উঠল। কিরে, আজকে না বাড়িতে বিশেষ কিছু হওয়ার কথা, বাসায় যাসনি? ডক্টর আফরোজা আপনাদের তো সেখানে ইনভিটেশন ছিল, তো অঘটন ঘটলো কখন? আমি বলছি। সকলে পিছু ঘুরে তাকালো। তানিশা খানজাদা আসছে, রাফসানের ওয়াইফ প্লাস জায়ানের বোন। ভেতরে ঢুকে গম্ভীর চোখে প্রাণেশাকে পরখ করতে করতে বলল। আমাদের বাড়িতেই এই অঘটন ঘটিয়েছে পিচ্চিটা। সবকিছুই ঠিক যাচ্ছিল, তারপর হঠাৎ এই দুঃসংবাদ আসতে সব স্থগিত হয়ে গিয়েছে। জায়ান বোনের দিকে তাকালো শানিত দৃষ্টিতে। বিশেষ কিছু কি? তার অজানা কেন? পেশাদারিত্ব ভুলল জ্বলন্ত মস্তিষ্কে তাড়ায়। শীতল রাশভারী কণ্ঠে শুধালো। কি হচ্ছিল বাড়িতে আমার অনুপস্থিতিতে? আমি কেন কিছু জানি না এই বিষয়ে। কি ছিল তোমার ছুটির কারণ আজ? তানিশা ঢোক চাপলো শক্ত করে। আজ তারা ছুটি নিয়েছিল হাসপাতাল থেকে, কিন্তু কারণ জানায়নি। এখন মনে হচ্ছে ধরাই পড়ে যাবে। প্রাণেশের উপর খুব রাগ হলো মেয়েটার। ভাইয়ের অগোচরেই তার বিয়ের কার্যক্রম চালাচ্ছিল তারা। বয়স ৩৫ ছুঁই ছুঁই প্রায়। আর কত? মা বাবা ছাড়া একা একা পুরো খানজাদা বাড়িতে থাকে মানুষটা। রাফসানের সাথে বিয়ে হওয়ার পর থেকে সে নিজেও রাফসানের ফ্ল্যাটে থাকে এখন। ভাইয়ের জন্য বড্ড দুশ্চিন্তা হয় তার। মেড সার্ভেন্টের উপর কি অত আস্থা করা যায়? অনেক আগেই শোনায় শোনায় শুনেছিল তাদের কাজিন খালাতো বোন মেহেক ভাইয়াকে ভালোবাসে। দীর্ঘ ৩ বছর পর কিছুদিন আগেই দেশে ফিরেছে মেহেক। তার খালাম্মারা এসে উঠেছে তাদের বাড়িতে কিছুদিনের জন্য, সেই সাথে মেহেকও। মেহেক তার সমবয়সী, একজন সফল ফ্যাশন ডিজাইনার। তার মতে তার বিয়ে বিমুখ ভাই মেহেকের ক্ষেত্রে অন্তত না করবে না। যেহেতু দুজনেই সেটেল, ম্যাচিওর, তার উপর অমর নায়ক ফেইন সুদর্শন ভাইয়ের জন্য যাকে তাকে নিশ্চয়ই আনা যায় না। সেই হিসেবে মেহেক আধুনিক যুগের রূপবতী তরুণী, একদম পারফেক্ট কম্বিনেশন হবে। তাই না জানাই এই কথাগুলো আগাচ্ছিল। পরিচিত ডক্টর,
প্লাস পাশাপাশি ফ্ল্যাট হিসেবে আফরোজা ইসমাতকে ও প্রাণেশাকে সে নিজে ইনভাইট করেছিল। প্রাণেশা তার কাছে বড্ড আদরের। কি মিষ্টি মেয়েটা, যেমন ব্রিলিয়ান্ট তেমন চতুর চঞ্চল। পুতুলের মতো মেয়েটাকে দেখলেই গাল টিপে দিতে মন চাইবে যে কারো, কিন্তু মেয়েটা যে এই কাণ্ড ঘটাবে সেখানে কে জানতো? তানিশার নীরবতায় জায়ানের মস্তিষ্ক যেন আরো জ্বলে উঠল। গলার স্বর গাঢ় করে শুধালো, অ্যান্সার মি তানু, হোয়াট ডিড ইউ ডান বাই মাই অ্যাবসেন্ট? স্পিক আপ। আরে ছিল, আমার বউকে ধমকাচ্ছিস কেন? তোর ভালোই করেছিল, বিয়ের ব্যবস্থা করেছিল। ভাইয়ের চিন্তায় আমার বউ অর্ধেক শুকিয়ে যাচ্ছে। প্লিজ বিয়েটা করে উদ্ধার কর। মেয়েকে তো তোর পছন্দ, বল। শি লাভস ইউ, ইউ অল নো দ্যাট। রাফসান বলে উঠল বউয়ের হয়ে। কেবিনের আবহাওয়া যেন ক্ষণে ক্ষণে গুমোট হয়ে উঠছে। প্রাণেশের ভেতরটা আবারও চুরমার হয়ে আসছে। কাটা হাতটার দিকে তাকিয়ে রইল শুধু মেয়েটা। এত কষ্ট, এত কষ্ট কেন হচ্ছে? ঠিক সেই তখনকার যন্ত্রণাটা। এটা তো কেবল তার ফ্যান্টাসি, তাই না? স্টিল হোয়াই? আজকে কত অবুঝবানা করলো সে। কেবলমাত্র বিয়ের ডেট ফিক্স হওয়া আটকাতে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। সে অবশ্য নামের নাম করতে চেয়েছিল, কিন্তু ভয় আতঙ্কে সত্যি সত্যি গভীর হয়ে যাবে সে বোঝেনি। ব্যাড লাক। কেবিনের নীরব বাতাবরণ বদলালো তানিশা। গলা ছেড়ে প্রসঙ্গ বদলে প্রাণেশার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুমি বলো প্রাণেশা, এ কাজ কার জন্য করেছো? তোমার ডায়েরিতে আমি যার নাম দেখেছি সে কে? কে এই যে কে? কার হতে চাও তুমি? ছোটখাটো বজ্রপাত ঘটল যেন কেবিনে। তার ডায়েরিটা পেল কিভাবে? আতঙ্কে রক্তশূন্য হয়ে গেল প্রাণেশার মুখশ্রী। তার একটা ছোট্ট ডায়েরি আছে, একদম মিনি সাইজের। এটা তার সবসময়ের সঙ্গী। এর ভেতর তার স্মৃতি, অনুভূতি, আনন্দগুলো ডায়েরি বন্ধ করে রাখা। কিন্তু কথা হচ্ছে তার ডায়েরি আদতেও সাধারণ কোনো মানুষের সহজে পড়ে ফেলার কথা না। কেন বলছে জানেন? শুনুন তাহলে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সে ডায়েরি লেখে না, বাংলাতেও না, ইংরেজিতেও না। সে লেখে অভ্র স্টাইলে, তা আবার অর্ধেক লেখাই শর্ট ফর্মে। যেমন ধরুন, সে আজ খানজাদা মহলে যাবে বলে খুব এক্সাইটেড ছিল। ভেবেছিল তার মাম্মার মেয়ের তানিবাড়ির স্কুল অফ, যেহেতু তার পার্সোনাল জেকেরও বুঝি অফ, কোনো অকেশন বোধহয়। তাই তো সে তাকে তার পছন্দের রঙে সাজিয়েছিল। তানিবাড্ডি থেকে সে শুনেছিল একবার তার জেকের হোয়াইট মোস্ট ফেভারিট কালার। সেই থেকে তার ওয়ার্ড্রোব, ক্লোজেট সব হোয়াইট শেডের কুর্তি, টপ, টি শার্টে ভর্তি। নিজেকে খুব ভদ্র সভ্য করে সফেদ কুর্তিতে মরিয়েছিল সে তার শুভ্র গায়ে। সে আনন্দে ডায়েরির এক কোণে এও টুকেছিল, জাস্ট ফর ইউ, কারণ আমি আপনার মতো হতে চাই, আপনার হতে চাই। জাস্ট ওয়ান বি ইয়োর্স জেকে। ইউনিক না? একদম প্রাণেশার মতো। নয়তো তার মতো কেউ এত বড় সিনিয়রকে নিয়ে ফ্যান্টাসিতে ভোগে, তাও একদম জান প্রাণ দিয়ে দেওয়ার মতো। সকলের প্রশ্নাত্মক দৃষ্টি এখনো মেয়েটার দিকেই ধাবিত। বিভ্রম থেকে বেরিয়ে মেয়েটা নিজেকে ধাতস্থ করল, জানালো, Crazy fan. Jungkook, JK. I'm his crazy fan. A BTS army? সো মাচ চাইল্ডিশ বেটা। ওকে মানলাম, তাহলে এরকম একটা স্টেপ কেন নিলে বাচ্চা? তুমি জানো আমরা সবাই কত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। এরকমটা দ্বিতীয়বার করো না যেন। তানিশা এগিয়ে গিয়ে ওর মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল। প্রাণেশা খুব গুছিয়ে কিছু মিথ্যে কথা আওড়ালো। ওয়ার্ডপ্যাডে বকটোকে এরকম কত ট্রোপ দেখেছে সে, তাই নিজেও সেরকম কিছুই মগজে খাটিয়ে জানালো, তোমরা তো জানোই হুটহাট ব্ল্যাক আউট হয়ে যাওয়ার রোগ আছে। আজ কেন যেন এত দুর্বল আজ কেন যেন এত দুর্বল লাগছিল। হুট করেই মাথা ঘুরে পড়ে গেলাম। পড়ে যেতে যেতে কাঁচ ফুলদানি ভেঙে হাত কখন কেটে গেল কে জানে। ব্যাস এই তো। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল কেস, নট সুইসাইডাল। বিলিভ মি। কাঁধ উঁচিয়ে বলল মেয়েটা। সকলে হতবুদ্ধির চাহনি আবারও মেয়েটার দিকে। প্রাণাশা মেয়েকে হাসলো। সে তো সত্যি সত্যি গ্লাসের ভাঙা ফুলদানি দিয়ে হাত কেটেছে। এও কোনো রকম, নয়তো হাত কাটার অস্ত্র পাবে কই? সেটা কি কেউ আর এখন পর্যবেক্ষণ করতে যাবে? সত্যির সাথে একটু মিথ্যে বললে বেশি গুণা তো হবে না, তাই না? আফরোজা মেয়ের কথায় দুচোখ কুচকে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, এরকমটাই যদি হয় তাহলে তখন সরি বললে কেন? বেচারির মনে সন্দেহ। মেয়ে তার যে ইচড়ে পাকা,
এখনকার জেনারেশনের ছেলেমেয়েগুলো ছোট হলেও দিনে 10 বার তাদের মতো মা বাবাকে হাটে বাজারে বেচার মতো ধুরন্ধর। ওটা তো তুমি বকবে বলে আগেভাগেই সরি চেয়ে নিলাম। তুমি সবসময় আমার সাবধানে থাকতে বলো, তাই পাপাও বলে রোজ রোজ। কিন্তু আমি তো অবাধ্য। সাবধানে থাকলে কি এই অঘটন ঘটতো বলো? আমার জন্যই তো সব হলো। তুমি কত কষ্ট পেলে। এগেন সরি মাম্মাম। লাভ ইউ। বলেই প্রাণেশা মাকে জড়িয়ে ধরল। বুকটা ধুকফুক করছে বাচ্চাটার। এবারের জন্য যাতে বেঁচে যায় গড। সকলেই আর তেমন ঘাটালো না। মেয়েটার কথা অবিশ্বাস্য করো কিছু না, কেবল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন জায়ানের ইচড়ে পাকা মেয়েটার এতটা স্বাভাবিকতা অস্বাভাবিক ঠেকল। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পরখ করে মনে মনে ভাবল, হসপিটালে পুরো ক্যাজুয়ালিটি ব্লকটা একা হাতে ওলটপালট করে দিয়েছে, অথচ এখন আমার সামনে এসে এমন গটিসুটি মেরে আছো যেন একটা পুচকি ইঁদুর। আবার কি চতুরতা দেখাচ্ছ? ওয়াইস লিটল মাউস। প্রাণেশা সত্যি সত্যি মেয়ে আসা দৃষ্টিতে বারবার চোখের ভারী পলক ঝাপটাচ্ছে। দৃষ্টির সাথে যেন কোনো কিছু ধামাচাপা দেওয়ার আকুল প্রচেষ্টা। আবার আরে আরে সামনে দণ্ডায়মান গাম্ভীর্যপূর্ণ মানবের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করলো। একে একে 3 বার একই কাজ করলো। শেষবার অনর দৃষ্টি কবলে হার মেনে মামামের বুকেই পড়ে রইল মেয়েটা। সে তো তার পার্সোনাল জেকের সামনে বড় হতে চায়, ম্যাচিউর হতে চায়। এখন নিশ্চয়ই তাকে যা তা ভাবছে, নাদান অগোছালো ভাবছে। ইস, কি মিস্টেকটাই না হয়ে গেল রে। শিট। মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে খবর এলো একজন গর্ভবতী নারী ক্রিটিক্যাল সিচুয়েশনে হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হয়েছে। সময় তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। আফরোজা একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট। হাসপাতালে উপস্থিত থেকে কিছুতেই এই সিচুয়েশন এড়িয়ে যেতে পারলেন না। এদিকে মেয়ে বায়না ধরেছে আজই ফ্ল্যাটে চলে যাবে, বাসায় ফিরে লং কোল্ড শাওয়ার নেবে। হসপিটালে আসা যাওয়ার সুবিধার্থে মিনিট 20-এর কাছাকাছি ধানমন্ডির আভিজাত মোড়ানো জেকে স্কাইল্যান্ড রেসিডেন্সের বিলাসবহুল 20তলা ভবনের 8তলায় একটা লাক্সারি ফ্ল্যাট কিনেছে আফরোজা। সেটাও মেয়ের পছন্দ মতন। ভাগ্যক্রমে স্কোয়ারের বেশ কিছু ডক্টরের বাসাও সেখানে। ফ্ল্যাটে আসতে যেতে প্রায় দেখা হয়। ডক্টর জায়ান রাফসানের ফ্ল্যাটও সেই ভবনেই। অবশ্য সে প্রথম জানতো ডক্টর জায়ান ফ্ল্যাট কিনেই তাদের মতো উত্তরাধিকার হয়েছে ফ্ল্যাটের। শুধু কিছুদিন আগে জেনেছে যে এই পুরো রেসিডেন্সি খানজাদাদের, অর্থাৎ দেশজুড়ে মাথাচাড়া দিয়ে রাখা এই বিশাল অট্টালিকার ওনার জায়ান খানজাদা। সেই থেকে সমীহটা যেন আরো বেড়েছে। নিরুপায় আফরোজা প্রথম রাফসানের শরণাপন্ন হলো মেয়ের জন্য, যেন বাসায় যেতে মেয়েটাকে ফ্ল্যাটে নামিয়ে দেয়। মেয়েকে একা একা বাসায় পাঠানোর রিস্ক নিতে পারবে না। ফ্ল্যাট কেনা হলেও গাড়ি কেনার পুঁজি এখনো জোগাতে পারেনি। তাই আপাতত আর 5টা সাধারণ মানুষের মতোই যাতায়াত করে তারা। অবশ্য মেয়ের বাবা বার কয়েকই গাড়ি পাঠিয়েছিল, এমনকি ফ্ল্যাটও কিনে দিতে চেয়েছিল, কিন্তু সে নেয়নি, কখনোই নেবে না। যার সাথে এখন সম্পর্কের সহ নেই তার থেকে কোনো কিছু নেওয়ারও নিশ্চয়ই কোনো মানে হয় না। সে নিজের সামর্থ্যে গাড়ি কিনবে একসময়। রাফসানের কাছে গিয়ে নিরাশ হলো আফরোজা। ডক্টর রাফসানের নাইট শিফট আছে, তিনি ফ্ল্যাটে ফিরবেন না আজ। তাই সে চলে গিয়েছে সন্ধ্যার পরপরই। বিয়ের পর তো মেয়েটা ডক্টর রাফসানের সাথেই ফ্ল্যাটে থাকছে, তাদের প্রায় আড্ডা দেওয়া হয়। সেই থেকেই তো সম্পর্ক আরো গাঢ় হলো। অতিষ্ঠ তিনি ভাবলেন মেয়েটা যদি তখন বায়না ধরতো, তখন না হয় তানিশের সাথে পাঠিয়ে দিত। এখন এই আজগুবি বায়না ধরার কারণ সে বুঝলো না। মেজাজ খারাপ হচ্ছে এরকম সিচুয়েশনে কেবিনে ফিরে আসলো। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও কিছুটা রুক্ষ নরম কণ্ঠেই মেয়ের উদ্দেশ্যে বলল, হসপিটালে ইমার্জেন্সি পড়ে গিয়েছে আম্মু, আমরা আগামীকাল ফিরে ফ্ল্যাটে। আজ এখানেই থাকো, মাম্মামকে ইমার্জেন্সিতে যেতে হবে। তোমার রাফসান আঙ্কেলের নাইট শিফট আছে। এই মুহূর্তে কার সাথে ফ্ল্যাটে ফিরবে তুমি? আজ এখানেই থাকো, মামামের কথা শোনো। প্রাণেশা নাছোড়বান্দা, সে কিছুতেই মানবে না। বরং মাকে বিপদের থেকে উদ্ধারের পথ দেখিয়ে আর চোখে চেয়ে রয়ে বলল, রাফসান আঙ্কেল না গেলে কি হয়েছে? তোমাদের ডক্টর জিনিয়াস আছে না, উনি ফ্ল্যাটে ফিরবে না? আজ সারা দিন না ডিউটি করলো, রাতেও সার্জারি আছে। বলো আমাকেও নিয়ে যেতে। আফরোজা মেয়েকে চোখ রাঙালো, আঙুল তুলে শাসালো।
তোমার আঙ্কেল হয় না? বিয়াদবি করো কেন? দেখো না, আমরা সবাই কত রেসপেক্ট করি ডক্টর জায়ানকে। রেসপেক্ট হিম। বারবার তোমাকে এটা শুধরে দিতে হয় কেন? আর তিনি ফ্ল্যাটে ফিরবেন না কি বাড়িতে, তুমি জানো? বাহিরের দেশে পাপার কাছে থেকে আর কিছু না হলেও পেকে এসেছো খুব। এত পাকামো ভালো না। সবসময় কিছু হলেই তার নিরীহ পাপাটাকে টেনে আনে তার মাম্মা। ব্যাড মম। প্রাণেশা নিজের অদেখা মুখ ভেঙায়, মনে মনে বিড়বিড় করে, কিসের আঙ্কেল? এটা খায় নাকি মাথায় দেয়? হুস, এই আঙ্কেলের গোষ্ঠীর মায়ের বাপ, সে তো রেসপেক্ট করেই, সে সাথে কত ভালো তো বাসে, ঠিক না? আফরোজা মেয়েকে শাসালেও মেয়ের কথাটা ভেবে দেখলেন, একেবারে ফেলে দেওয়ার মতো না। গেলেন ডক্টর জায়ানের উদ্দেশ্যে ডক্টর লাউঞ্জের দিকে। সারাদিন সার্জারি শেষে প্রাণেশার কেবিন থেকে বেরিয়ে রাউন্ডে ছিল সন্ধ্যার পর। এখন নিশ্চয়ই ফ্ল্যাটে ফিরবে। আগে জিজ্ঞেস করতে হবে ফ্ল্যাটে নাকি খানজাদা মহলে ফিরবে। তিনি তো দু জায়গাতেই থাকে। আর যদি না ফেরে, ওনার কাছে হেল্প চেয়ে বলবে ওনার গাড়ির ড্রাইভারকে যেন বলে একটু বাসায় পৌঁছে দিয়ে আসে। হসপিটালের লবিতে দাঁড়িয়ে আছে প্রাণেশার, জায়ানের জন্য অপেক্ষারত। তাকে এখানে পৌঁছে দিয়ে তার মাম্মাম চলে গিয়েছে পেশেন্টের কাছে। তার কথা মতো জেকের সাথেই যাচ্ছে সে। এত এত প্ল্যানিং করে সবকিছু ঠিকঠাক করেও শেষ বেলা এসে ঘোল খেয়ে যাচ্ছে প্রাণেশা। অস্থিরতায় তরপাচ্ছে বাচ্চাটা, ভেতরটা ধুকফুক ধুকফুক করছে। অবাধ্য হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসার উপক্রম। তার জেকের সাথে এক গাড়িতে চড়বে, সেটাও এককালের ফ্যান্টাসি ছিল প্রাণেশার। সে মিডনাইট ব্ল্যাক বিএমডাব্লিউতে চড়া। নজরকাড়া মানুষটা আর নজরকাড়া গাড়িটার প্রতিও সকলের নিবিষ্ট দৃষ্টি দেখে সবসময় প্রাণেশা। এত মানুষের চোখে যাকে পাওয়ার নেশা, তার প্রতি ফল না করে থাকে কিভাবে প্রাণেশা? হাউ। খটখট শব্দে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো প্রাণেশা। একটা কাঙ্ক্ষিত অবয়বের আগমনে লাবুডাবু শব্দে আন্দোলিত হতে শুরু করলো বক্ষস্থল। তার ডেলুলো আসছে, তার জেকে। হসপিটালের পোশাক ছাড়িয়ে সফেদ টি শার্ট চড়িয়েছে সুরল অবয়বে। বলিষ্ঠ হাতের মাংসপেশি ফুলে ফেপে আড়ষ্ট হয়ে চেপে আছে টি শার্টের আস্তিন। হাতে চিরচেনা কালো ডায়ালের ঘড়ি। একজোড়া ইটালিক লেদারের বুটের সাথে আভিজাত্য মোড়ানো কদমের সাথে এগিয়ে আসছে লোকটা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মেয়ের অবাধ্য হৃৎকম্পন। সারাদিনের ক্লান্ততায় সেট করা চুল হতে দু চারটা অবাধ্য চুল দূর বাপা সেরেছে। এতে যেন পুরুষটির সৌন্দর্য কয়েক গুণ বেড়েছে। হ্যাঁ, এইগুলোর প্রতি তো প্রাণেশা বারবার উষ্ঠ খায়, ক্রাশ খায়, উদ্ভট ফ্যান্টাসিতে হাবুডুবু খায়। পিছনে কয়েকজন নার্সের চোরা দৃষ্টিও নজর ঠেকল প্রাণেশার, কিন্তু তা মস্তিষ্কে যথোপযুক্ত জায়গা দখল করতে পারল না। না হয় এতক্ষণে তাদের গোষ্ঠী উদ্ধার করে ফেলতো মেয়েটা। আশ্চর্যজনক হলেও এই লোকটাকে প্রাণেশা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্যতীত কোনো রঙে দেখেনি, শার্টেও না, শুধু টি শার্ট ইয়া স্যুট আর সার্জারি পোশাক। অবশ্য সামনাসামনি এখনো স্যুটে দেখেনি। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ঘেটে যে সকল ছবি পেয়েছে তাতে দু একটা অফিস স্যুটের পিকচার আছে। লোকটা সর্বাবস্থাতেই নজর কাড়া। তার আগেরকার এখনকার সব ছবি মিলিয়ে মোবাইল ভর্তি করে রেখেছে সে। তবুও যেন লোকটাকে দেখার তৃষ্ণা মেটে না তার। প্রাণেশার আবার তার জেকেকে শার্ট পরিত দেখার এক আকাশসম আকাঙ্ক্ষা জেগেছে। ফোল্ড করা হাতা, বুকের উপরিভাগের দুটো উন্মুক্ত বোতাম, প্রাণেশার দু একটা দীঘল কেশ বোতামের ফাঁকে আটকে যাওয়া, এগুলো প্রাণেশার ডিম। হ্যাপি হ্যাপি সুইট ডিম। প্রাণেশার অভিভূত দৃষ্টির অনুসরণেই তার দিকে এগিয়ে এগোতে পকেট থেকে মোবাইল ফোন বের করলো জায়ান। আর এক হাত সামনে এনে চুলগুলো পিছনে ঠেলে দিল। আঙুল চালিয়ে ড্রাইভারকে কল করতে করতে মোবাইল কানে ঠেকিয়ে আবারও প্রাণেশার দিকে তাকাতেই দেখলো মেয়েটা তখনও একইভাবে দাঁড়িয়ে। দৃষ্টিতে ব্যাকুলতা, মুগ্ধতা। কিন্তু কার জন্য এই মুগ্ধতা? গৌরবর্ণের চেহারাটা মুহূর্তেই তীক্ষ্ণতায় ছেয়ে গেল জায়ানের। গম্ভীর পদচারণে প্রাণেশার সামনাসামনি দাঁড়ালো। শুনেছে মেয়েটা বাসায় ফেরার বায়না করেছে। চেহারাটা মলিনতা, তবুও ভাষা ভাষা চোখ দুটো যেন কিছু বলতে ব্যাকুল। সেই দৃষ্টি খুব সন্তর্পণে অগ্রাহ্য করল জায়ান। সারাদিন হরিণের ন্যায় ছুটে বেড়ানো মেয়েটার আহ্লাদের শেষ নেই। তার কাছে আবার এসবের টাইম কম। রাফসান সহ অন্যান্য ডক্টরদের মতো সে পুতুল পুতুল মেয়েটাকে নিয়ে মেতে থাকতে পারে না। তার ধাঁচে নেই এসব। মেয়েটাকেও কখনো গদগদ হয়ে ভাব জমাতে আসতে দেখেনি। এটা অবশ্য ভালো, না হয় তার মেজাজ খারাপ হতো। শক্ত খুলুসে মণ্ডিত তার এসবে বরাবরই তুমুল অনীহা। তাই সম্পূর্ণ অগ্রাহ্য করেই
মেয়েটার মোমডালা স্নিগ্ধ ছোট্ট মুখশ্রীটা সন্তর্পণে এড়িয়ে গেল, কারণ কানে চেপে রাখা মোবাইলের ওপাশ থেকে কল রিসিভ হতেই ধ্বনিত হলো তার চিরচেনা রাশভারী কণ্ঠস্বর। গাড়ি নিয়ে লবের দিকে আসো শিমুল, ওয়েটিং। কণ্ঠের দাপটে ভ্রম কাটতেই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল ষোড়শী। লোকটা তার থেকে বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়েছে। সে বরাবরই এমন করে, গম্ভীর কণ্ঠে দু একটা বাক্য ব্যয় ছাড়া তার মুখ থেকে আর কিছুই নিশ্চিত হয় না। সে অন্তত দেখেনি। রাফসান আঙ্কেল, তানিবাড্ডি সহ অন্যান্য ডক্টরদের থেকে সে যতটা না আদর পায়, ঠিক ততটাই উপেক্ষা পায় সেই লোকটার থেকে। আহ্লাদ কিংবা কোনো বিষয়ে গদগদ ভাব, হাসি ঠাট্টা, সেসব কট্টর মানবের ভেতরে এখনো দেখেনি। তবু ওই লোকটা থেকে এত টানে, ওই সমুদ্র গভীর চোখ দুটো এত মুগ্ধ করে। ওপাশের শিমুল চা হাতে নিচ্ছিল সবে। অপেক্ষা করতে করতে দু চোখ বুদে আসার উপক্রম। রাত হয়েছে 11টা, আর কত ঘুম বাবাজি দূরে থাকবে। তাই রাস্তার পাশে একটা ছোট্ট টি স্টল দেখেই এক কাপ চা নিয়েছিল হাতে, ঘুম তাড়ানোর পায়তারায়। কিন্তু স্যারের এক ফোন কলেই গরম চা সময় ছুটল পার্কিং লটের দিকে। তার স্যারের আদেশ যেন তার জন্য শিরোধার্য। লোকটা কথা কম বলে, কিন্তু রাজবাড়ি স্বর মানুষের অন্তরে হিম ধরিয়ে দিতে সক্ষম। এমনিতেই শিমুল তার স্যারকে ভয় পেলেও মনে মনে বেশ শ্রদ্ধা করে, কারণ মানুষটাই এমন। সুনামধন্য একজন সার্জন হওয়ার পাশাপাশি খানজাদাদের বিশাল সাম্রাজ্যের কর্ণধার লোকটা। সবসময় কথা বলবে একদম কাটছাট করে, কিন্তু এক একটা খুব ভারী। এক কথা দ্বিতীয়বার বলতে শুনেনি সে। একসময় পুরো শহর দাপিয়ে বেড়াতো খানজাদাদের একমাত্র উত্তরাধিকারী জায়ান খানজাদা। তার কত বেপরোয়া কর্মকাণ্ড এখনো লোকে মুখে প্রচলিত। লোকে মুখে শোনা যায় জায়ান খানজাদার বাবা দাদারা শক্ত হাতে একসময় রাজনীতির মাঠ চষে বেড়াতেন। চারদিকে ছিল তাদের জয় জয়কার। সেই হিসেবে ক্ষমতার যশ ছিল জায়ানের হাতের ধুলোবালি। রাজনীতির সেই সোনালী অতীতে সংবাদপত্রের বরাদ্দ স্থান দখল করে থাকতো খানজাদারা। জায়ানের বাবা ছিলেন একজন তথ্যমন্ত্রী, জুনায়েদ খানজাদা। তার পিছে সবসময় তার ছেলেকে দেখা যেত সিংহের ন্যায়। ছাত্র রাজনীতি ছিল তার নখদর্পণে। সেই ছেলেটা একসময় মা বাবার হঠাৎ মৃত্যুতে পুরো বদলে গেল। রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনলো, ডাক্তারি লাইফে মনোনিবেশ করলো নিগুড়ভাবে। নিজেদের পারিবারিক বিজনেসে হাত দিতে হলো। সব একা হাতে সামলাতে কি হিমশিম অবস্থা তার। তবুও খানজাদাদের উন্নতি শেখর আওড়ানে কেউ দমাতে পারেনি। সুনামধন্য এক সার্জনের পাশাপাশি নিজেদের রয়্যাল স্টেটের বিজনেসেও মাসের মধ্যে দু একবার লোকটাকে অফিসে দেখা যায়। দেশ বিদেশেও দেখা যায় বিশেষ বিশেষ ক্লায়েন্ট ডিলে। বাকি সব তার পিএ সামলায়। এসব জানা অবশ্য সংবাদপত্রের মাধ্যমে আর কি। এমন একজন চতুর্দশ মানুষকে সমীহ না করে পারা যায়? ভয় তো এমনিতেই গাঁটটি গোল করে ভেতরে হানা দেবে। তার গভীর সমুদ্রনীল চোখ দুটো দেখলে আপনা আপনি চোখ নমিত হয়ে আসে। কার সাধ্যি ওই চোখে জেজে নিজেকে ডুবিয়ে মারা? ড্রাইভার শিমুল জানে না ওই দু চোখের মায়ায় এক ষোড়শী চাতকের মতো তড়পিয়ে মরছে। নিজেকে ওই কঠোর মানবের কাছে সনন্দে সঁপে দিতে দুহাত বাড়িয়ে আছে, যার সামান্য ভ্রু অচেনাতেও হার্টবিট মিস হয় ষোড়শীর। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। নিশ্চিত্র সানপ্রুফ কেবিন ভেদ করে চারদিকের কোলাহল গাড়ির ভেতরে ঢুকতে অক্ষম। পিচঢালা পথ চিরে রাতের নিস্তব্ধতা ভেঙে এক রাজকীয় দম্ভে এগিয়ে চলছে জায়ানের মিডনাইট ব্ল্যাক সেডান গাড়িটা, যেন এক জীবন্ত মেটালিক দানব। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে এমন আভিজাত্যপূর্ণ গাড়ির দেখা মেলা ভার। ধাবমান চাকার গতিতে দস্যুর ন্যায় এগিয়ে চলা দানবটির যার চোখেই একবার ধরা পড়েছে, সেই মোহচ্ছন্ন হয়ে ঘুরে দেখেছে নিয়ন আলোর মতো জল জল করা দুটো তীক্ষ্ণ চোখের সেই কালো দানবটাকে। জায়ান চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে আছে। তার বলিষ্ঠ হাত দুটো বুকের কাছে শক্ত করে ভাঁজ করা। দু চোখ বুদে থাকলেও চটপটে মস্তিষ্কটা তখন ভীষণ সচল। খুব কাছ থেকে রজনীগন্ধার একটা মিষ্টি সুবাস বারবার নাসারঞ্জে সুড়সুড়ি দিচ্ছে। ক্লান্ত মস্তিষ্কে প্রাণ সঞ্জীবনী নেয় কাজ করছে এটা। নাসারঞ্জ ছাপিয়ে বুসবুস করে মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে অবাধ্য মিষ্টি সুবাসটি। সারাদিন ছুটে বেড়ানো স্নায়ুতন্ত্রগুলো যেন মিষ্টি সুবাসের আবেশে ভেসে তন্দ্রায় ডুবতে চাইছে। কিন্তু
এটা তো তার সাথে যায় না। সে ইনসোমনিয়ার পেশেন্ট। খুব কম ঘুম হয় তার। কখনো ঘুমই হয় না। গাড়িতে, কেবিনে কিংবা অফিসে সে কখনো ঘুমিয়েছে কিনা সন্দেহ। সেজন্য তার জন্য এই অনাকাঙ্ক্ষিত তন্দ্রাভাব মেঘনা চাইতেও জলের ন্যায় অমূল্য কিছু। তবুও জায়নের তুখর মস্তিষ্ক তখন মানসিক টানাপোড়েনে ব্যস্ত। এই সুবাস কোথাকার, তাকে গ্রাস করে দিচ্ছে কিভাবে? ভেতরে দোলাচলে সরু ভ্রুযগল সহসাই কুচকে আসছে তার। এদিকে প্রাণেশা ক্ষণে ক্ষণে উচ্ছল দৃষ্টিতে দেখছে লোকটাকে, পলক ঝাপটাচ্ছে। একবার লোকটার ফুলে ফেপে ওঠা বলিষ্ঠ বাহু দেখছে, তো একবার নিজের চিমটে বাহুখানা দেখছে। তার লতার মতো সরু হাতটা লোকটার হাতটার থেকে একটু ফর্সা, কিন্তু পুরুষালী বাহুটা সাইজে দ্বিগুণ। প্রাণেশা নিজে নিজেই শক্ত ঢোক চাপল শুকিয়ে আসা কণ্ঠনালীতে। উসখুস করতে শুরু করলো। লোকটার সাথে তার এত ব্যবধান তার অসহ্য ঠেকল। মলিন চেহারায় এক টুকরো মেঘ জমল। এক দৃষ্টিতে কিছুটা পাশাপাশি অবস্থিত দুটো বাহুর দিকে গ্রীবা বাঁকিয়ে আর চোখে চেয়ে রইল। ভেতরটা অশান্ত ঘোড়ার ন্যায় দাপাচ্ছে। লোকটার পাশে সবসময় এহেন বিকিচিনি অবস্থা হয় তার। আবার দিন শেষে নরম বিছানায় গায়ে লিগে লোকটার একটু সান্নিধ্যই হাজারবার কল্পনা করে। নিজে নিজে লাজুকতায় আরক্ত হলো, মিয়ে যায় লজ্জাবতী লতার ন্যায়। মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ সেরে দুচোখ টেনে খুলেছে দান। এলে রাখা গ্রীবা কিঞ্চিত বাঁকিয়েই পাশে অবস্থিত নিশ্চুপ হরিণ শাবকটির দিকে নজর দিল। মেয়েটার কেমন একধানে বাঁকা দৃষ্টিও দেখল। ঘুমের রেশ মণ্ডিত গম্ভীর স্বরে শুধালো, এনি প্রবলেম? আকস্মিক কণ্ঠে হকচকিয়ে উঠল ষোড়শী। লাফিয়ে উঠতেই চটপটে মাথা গলিয়ে গাড়ির দরজার দিকে হাত ছড়িয়ে দিল জায়ান। মেয়েটার মাথা গিয়ে ঠেকলো হাতের তালুতে। এক্ষুনি মাথায় ব্যথা পেত মেয়েটা, এতটা কেয়ারলেস। সমুদ্রনীল চোখ দুটোয় শাসিয়ে হকচকানো মেয়েটার উদ্দেশ্যে শুধালো, এভাবে রিয়েক্ট করার কি আছে? ওয়াই আর ইউ অলওয়েজ বিহেভ লাইক দ্যাট বাই মাই প্রেজেন্স? সারাদিন দেখি খরগোশনে তুরতুর করো, আমার সামনে আসলেই মিয়ে যাও। এমন অ্যাক্ট করো লাইক আমি কোনো বাগনা ভাল্লুক নামক দুষ্য যেটা শিকারের ওপর থাবা বসাতে এসছে। প্রাণেশা তখনও জমে। রাশভারী স্বরে মেয়েটার হৃৎপিণ্ডের কার্যক্রম থেমে সর্বাঙ্গ জমে যেতে চাইছে। এতটা কাছে লোকটার উপস্থিতি সমগ্র অস্তিত্বে হাড়হিম ধরিয়ে দিচ্ছে। কেবল অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, আপনি ঘুমাননি? ওয়াই? প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন, তীক্ষ্ণ দৃষ্টি মানবের। না, এমনি। আমি ভাবলাম সারাদিনের ক্লান্ততায় করাতেই বুঝি ঘুমিয়ে পড়েছেন। প্রাণেশা জানালো শুকনো কণ্ঠে। জায়ান দৃষ্টিতে ছেয়ে নেয় মেয়েটার ভীত সত্তা। শান্ত শীতল দুচোখের দৃষ্টিতে জানায়, আমি কখনো গাড়িতে ঘুমাই না। ইউ বেটার নট স্লিপ। আর একটু পরেই রেসিডেন্সিতে পৌঁছে যাব। একেবারে ফ্রেশ হয়ে টাইট স্লিপ দেবে, ব্যান্ডেজ ভেজাবে না। প্রাণেশা যেন একটু অভয় পেল নরম স্বরে। ভেতরে হকচকানো ভয়ের আশটা কিছুটা কমে এসেছে। কিছুটা চঞ্চল কণ্ঠে শুধালো, এটা সেরে উঠতে কতদিন সময় লাগবে? বেশি ক্ষতি টতি হয়নি তো? আমার পাপা জানলে খুব কষ্ট পাবে জানেন। আচ্ছা, আপনি জানতেন না আজ আপনার বাড়িতে কি হচ্ছিল? জানলেই বা আপনি কি করতেন? রাজি হতেন বিয়েতে? না হওয়ার কোনো রিজন? সম্পূর্ণ ভাবলেশীন ভাবে বলল জায়ান। তারপর আবার বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। আই এম নট অ্যাট ইউর এজ, সো টক টু মি অ্যাট ইউর লিমিট। নেমে আসো। বলতে বলতে 4 চাকার দানবীয় গাড়িটা থেমে গেল জেকে স্কাইলাইনের সামনে। আধুনিক স্থাপত্য শৈলীতে পুরো ভবনটি যেন এক টুকরো রাজপ্রাসাদ। কাঁচার ইস্পাতের কাঠামোয় নির্মিত ভবনটির সবচেয়ে উপরের দোতলা নিয়ে তৈরি জায়ানের পার্সোনাল পেন্ট হাউস, যা দ্য ক্রাউন অফ স্কাইলাইন নামে পরিচিত। প্রাণেশা ঘাড় ঘুরিয়ে দেখে নিল নিজের চেনা পরিচিত স্থানটি। তার মনে হলো এই না সবে গাড়িতে উঠলো, এত তাড়াতাড়ি বাসায় চলেও আসলো। এত তাড়াতাড়ি আসতে হবে কেন? বাসাটা একটু দূরে হলো না কেন? রিপিট, বাসাটা একটু দূরে হলো না কেন? হোয়াই? বেচারি মসৃণ কপালে 2-4টি ভাঁজ পেলে মুখ ফুলালো। একটু আগে লোকটার শীতল হুঁশিয়ারিতে তার মনটা এমনিতেই গুটিয়ে গিয়েছে। এখন আবার কাঙ্ক্ষিত মানুষের থেকে দূরত্ব বাড়াতে হবে ভেবে মনটা আরো নেতিয়ে পড়ল। ভেজা তুলনায় মন খারাপের বৃষ্টিতে একদম ভিজে উঠল তুলতুলে নরম মনটা।
ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই তীব্র অভিমানে গাড়ি থেকে নেমে পড়ল মেয়েটা। কিসের জন্য এত অভিমান? কার উপর এই অভিমান? আদৌ কি তা জানে ষোড়শী? ততক্ষণে ওপাশ থেকে জায়ান নেমে গিয়েছে। চেনা পরিচিত দাম্ভিক গাড়িটি দেখেই সিকিউরিটিরা চটজলদি এগিয়ে এসেছে তাদের স্যারের কাছে। সবিনয়ে সালাম ঠুকে কুর্নিশ করছে। সালামের প্রত্যুত্তর করে ভারী কদমে সামনে এগোলো জায়ান। পিছু পিছু কদম বাড়ালো প্রাণেশা। ছোট্ট চিবুক ফুলিয়ে ঢোল বানিয়েছে মেয়েটা। লোকটার স্বাভাবিক হাঁটার গতির সাথেও পেরে উঠতে হিমশিম খেয়ে যাচ্ছে মেয়েটা। কিছু কিছু স্টাফরা আড়ে আড়ে দেখছে ওদের দুজনকে। মালিকের দিকে নিশ্চয়ই ড্যাব করে চেয়ে থাকতে পারবে না, তাই চোরা দৃষ্টিতেই সুদর্শন একচেটিয়া দাপুটে মানবটিকে দেখে চক্ষু শীতল করছে লাস্যময়ী রমণী স্টাফরা। ভবনের রাজকীয় এন্ট্রান্স লঞ্চে পা রাখতেই এক অপার্থিব স্নিগ্ধতায় মন কার্নিশের চারপাশটা জুড়িয়ে গেল প্রাণেশার। সেন্ট্রাল এয়ার কন্ডিশনে কনকনে ঠান্ডা বাতাস আর লবিতে ঝুলিয়ে থাকা কড়া দামি পারফিউমের সুবাস এক পলকে দূর করে দেয় সারাদিনের সমস্ত ক্লান্তি। নিজেকে একটা স্বাচ্ছন্দ্য ফিল করায়। পুরো এন্ট্রান্স জুড়ে ইতালিয়ান শ্বেত শুভ্র মার্বেল পাথরের মেঝেতে নিয়ন আলোর দুটিতে ঠিক আয়নার মতো চকচক করছে। নিখুঁত সেই মেঝেতে জায়ানের ভারী বুটের প্রতিটি পদক্ষেপ সেখানে স্পষ্ট প্রতিচ্ছবি এঁকে যাচ্ছে। প্রাণেশা এক দৃষ্টিতে লোকটার আভিজাত মোড়ানো একটা ভারী কদমের দিকে চেয়ে। বিশাল লঞ্চের এক কোণে সাজানো রাজকীয় মখমলের সোফায় তখনও কিছু বিদেশি মানুষের উপস্থিতি। প্রাণেশা সেদিকে খেয়াল করলো। অন্য সময় হলে মেয়েটা হাত নেড়ে নেড়ে তাদের আদো বাংলা আদো ইংরেজি শুনত আর শুনে শুনে হাসত, কিন্তু এক জায়ানের সামনে দুনিয়ার বাকি সব তার কাছে ফিকে। এইসব আর আহামরি কি? কার্নিশ বেয়ে নেমে আধুনিক লাইটিং এর জাদুকরী আলো ছয়ের খেলায় মেয়েটা যেন কোনো কল্পনায় ডুবে যাচ্ছে। লবের একদম কেন্দ্রে উপস্থিত কাচের নান্দনিক ইনডোর ঝর্ণার জলপতনের মৃদু ছন্দময় শব্দে চারপাশের স্নিগ্ধতাকে আরো বেশি মায়াবী করে তুলছে। প্রাণাশাকে অকল্পনীয় কোনো স্বপ্নে ডুবিয়ে দিচ্ছে। প্রাণাশা থমকে যাওয়া পায়ে জায়ানের ঠিক দু কদম পেছনে হাঁটছে। সকল জল্পনা কল্পনা সব ছাপিয়ে এই বিশাল জমকালো পরিবেশের মাঝে আকস্মিক নিজেকে বড্ড ক্ষুদ্র আর অসহায় লাগাতে শুরু করলো মেয়েটার। কাঁচ আর মার্বেলের এই চোখ ধাঁধানোর সাম্রাজ্য যেন চিৎকার করে তাকে মনে করিয়ে দিচ্ছে লোকটা হসপিটালের ওটিতেও যেমন অসাধারণ, তার জন্য অধরা, নিজের ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই উঁচুতে একছত্র রাজকীয়তার বাস করে। তাকে পাওয়া এক দুঃস্বপ্ন ব্যতীত কিছুই নয়। নিজেদের পরিবার, পরিবেশ, বয়স, সম্পর্ক, স্ট্যাটাস সবকিছুতে কি নিদারুণ পার্থক্য তাদের। কিভাবে লোকটার সমান সমান হবে সে? লোকটার গ্রহণযোগ্য হবে? তার বাবা যথেষ্ট সচ্ছল, যতটা হলে আমেরিকায় দেদারসে জীবন কাটিয়ে দেওয়া যায়। তবুও তার মনে হয় তার জেগের থেকে বেশি নয়। তার তুলনায় তাদের স্ট্যাটাস সিঁড়ির মধ্যস্থান। স্টিল দ্যাটস নট আ বিগ ডিল। বাট বয়স, সম্পর্ক এগুলো কিভাবে মুছে ফেলবে প্রাণেশা? তার ডেলিউশন বাস্তবতা ছাপিয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে তার জেকে নিয়ে। কিন্তু বাস্তবে আদৌ কিভাবে সার্ভাইভ করবে সে? কিভাবে বাঁচিয়ে রাখবে তার অপার্থিব ফ্যান্টাসিকে? মনে মনে ঠিক করলো মেয়েটা আজ ফ্ল্যাটে ফিরে আবারও ডায়েরি লিখবে সে, যার মধ্যমণি হয়ে থাকবে কেবল তার জেকে। একসময়ে একই গাড়িতে দুজনের নিঃশ্বাসের সূক্ষ্ম আনাগোনাটাও সে তার ডায়েরিতে খুব সুন্দর করে তুলবে। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে চোখ বুঝবে, জেগে জেগে স্বপ্ন বুনবে, যেখানে মানুষটা আজকের মতো তাকে ফেলে রেখে আগে আগে হাঁটবে না। খুব সন্তর্পণে তার ছোট্ট হাতটা তার বলিষ্ঠ আজলায় পুড়ে হাঁটবে। তারপর বাস্তবতা স্মরণ করে একটু কাঁদবে, তারপর আবারও স্বপ্ন বুনবে। লবের শেষ প্রান্তে থাকা গোল্ডেন ফিনিশিং এর রাজকীয় ভিআইপি লিফটের সামনে এসে থামলো জায়ান। তার পিছু পিছু প্রাণেশাও লিফটের চকচকে মেটালিক দরজার সামনে এসে পকেটে হাত দিয়ে টান টান ভঙ্গিতে দাঁড়ালো নির্লিপ্ত মানব। তার সে গম্ভীর অবয়ব আর দীর্ঘ দেহের ছায়া লবের মার্বেলে এক অলঙ্ঘনীয় আবহাওয়া সৃষ্টি করল। গ্রীবা বাঁকিয়ে একবার নিজের কাঁধ বরাবর ছোট্ট মস্তকের মেয়েটার দিকে তাকালো সে। মেয়েটার শেষ বিকেলে নেয় সুরভিত আনত আদলটা দেখে কিঞ্চিত ভাঁজ পড়ল মসৃণ কপালে। ওপাশ থেকে কারো ডাকে সহসাই মিলিয়ে গেল তা। একজন মধ্যবয়স্ক নারী স্টাফ এসে সবিনয় জিজ্ঞেস করলো, আজ কি ক্রাউনেই থাকবেন স্যার? খাবার পাঠাবো? নো থ্যাঙ্কস। দুজনের নির্লিপ্ত
বাক্য উদ্ধৃত হতেই ভদ্রমহিলা প্রাণেশার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, কি হয়েছে মামুনি? মুখটা এরকম শুকিয়ে আছে কেন? সকালে কত খুশি হয়ে বের হলে, এখন এরকম দেখাচ্ছে কেন? আর হাতেই বা কি হয়েছে দেখি? শেষোক্ত বাক্যে কিছুটা ব্যতিব্যস্ত শোনালো তার কণ্ঠ। প্রাণেশা মলিন দুঠোঁটে হাসি টেনে জানালো, তেমন কিছু না শিলা আন্টি, তোমার শরীর ভালো আছে তো? আজ এখনো লবিতে? এই তো ভালো মামুনি, চলে যেতাম একটু পরেই। তোমার মামামের কি আজ নাইট ডিউটি আছে? একা থাকবে বাসায়? প্রাণেশা উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। শিলা আন্টির সাথে তার খুব ভালো সম্পর্ক। এখনো স্টাফদের মধ্যে সবচেয়ে বয়স্ক আর সুইট হচ্ছে তার শিলা আন্টি। অনেক আদর করে। তোমার জন্য কি খাবার পাঠাবো? না কিছু রান্না করা আছে মামুনি? আন্টিকে বলো। না, কিছুর প্রয়োজন নেই আন্টি, তুমি টেনশন করো না। গিয়ে রেস্ট নাও, পায়ের ব্যথাটা না হয় আবার বেড়ে যাবে। বলতে বলতে লিফট খোলাতে লোকটার পিছু পিছু লিফটে প্রবেশ করলো মেয়েটা। শেষ মুহূর্তে আবারও জায়নকে কর্নিশ করে বিদায় জানালো। সবসময় চঞ্চল হাস্যজ্জ্বল মেয়েটার কণ্ঠে মলিনতা আজ করে কেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল শিলা বেগম। নিঃসন্তান তার জীবনে মেয়েটার আদরে আহ্লাদ ডাকগুলো বড্ড মায়া মায়া লাগে তার। এত আদরে মেয়েটা, সে মেয়েটার এহেন মলিন চোখমুখ তার মন খারাপ করে দিল। আনমনে সেখানে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। লিফটের ডিসপ্লেতে 8 তলা ভেসে উঠতেই লিফট থেকে দরজা খুলে গেল। প্রাণেশা ছোট্ট কদমে লিফট থেকে বের হতে হতে খুব করে মনে প্রাণে চাইল লোকটার সাথে তার একটু কথা হোক, তাকে একটু ডাকুক, শাসন ভারণ হুঁশিয়ারির জন্য হলেও তাকে কিছু বলুক। মেয়েটা সেই আশাতেই পিছু ঘুরে দাম্ভিক লোকটার দিকে তাকালো। লিফটের বাটন প্রেস করে রাখা, তার দিকে তাকিয়ে কেমন অবিচল ভঙ্গিতে। মেয়েটা আবারও সেই দূরদমনীয় চোখে চোখ রাখতে পারল না। সহসাই অন্যদিকে দৃষ্টি ঘোরালো। লিফটের পাশে গ্রাউন্ড ফ্লোর উঠতেই ভ্রুকুচকে সন্ধিহান কণ্ঠে জায়নের উদ্দেশ্যে শুধালো, ক্রাউনে ফিরবেন না? নো। কেন? এখন আবার হসপিটালে যাবেন? রেস্ট নেন। কখন তাহলে আপনি? না চাইতেও কিছুটা বিরক্তি প্রকাশ পেল মেয়েটার কণ্ঠে। মেয়েটার অনধিকার মণ্ডিত প্রশ্নে জায়ন তীক্ষ্ণ দৃষ্টি তাক করল মেয়েটার দিকে। এতটুকু মেয়ের সাথে এহেন বাচনভঙ্গি তার কাছে বড্ড ইরিটেটিং লাগলো। কিছুটা অতি আদরের বাদরটাই মনে হলো, কিন্তু সে তো এসব আহ্লাদ আদর টাদর দিতে পারে না, তাই এসব শাসন ভঙ্গিতেও বিরক্ত হলো বেশ। রগরগে ভারী কণ্ঠে আবারও হুঁশিয়ারি দিয়ে জানালো, ডোন্ট ক্রস ইউর লিমিট। আই এম নট ইউর বডি টাইপ লাইক রাফসান অর তানিশা। বাড়িতে ফিরবো আজ, জাস্ট তোমায় ড্রপ করতে এসছি, এটুকুই। নাও গো অ্যান্ড টেক এ টাইট ন্যাপ। একজোড়া আশ্চর্য ফ্যাল দৃষ্টি সামনে দিয়ে লিফটটা বন্ধ হয়ে গেল। কিন্তু প্রাণেশা এখনো ওভাবে স্থির, প্রস্তর খণ্ডের ন্যায় জমে। লোকটা কি বলল? শুধুমাত্র তাকে ড্রপ করতে এসেছে। উল্টো ঘুরে এতটুকু, তাও একদম ফ্ল্যাগ পর্যন্ত। এতক্ষণের মলিনতা ছাপিয়ে মেয়েটার দু চোখ, মুখ, কপাল সমস্ত কিছু আরক্তিম হয়ে উঠল অপ্রত্যাশিত আনন্দে। সুখ সুখ প্রজাপতিরা চারিপাশে পাল্লা দিয়ে উড়ে শুরু করেছে যেন। সারাদিন নাকের ডগায় দম্ভ, রাগ, গম্ভীরতা নিয়ে ঘুরে ফিরে মানুষটার স্বাভাবিক এতটুকু কেয়ারনেস যেন তার কাছে অমূল্য কোনো প্রাপ্তি বলে মনে হচ্ছে। এই ছোটখাটো দায়িত্ববোধ, কেয়ারনেস, এগুলোর ভিড়ে মেয়েটার নির্দ্বিধায় দাম্ভিক লোকটার হুঁশিয়ারি বানিয়ে ভুলে বসলো। দুলতে দুলতে ফ্ল্যাটের দিকে হাঁটা ধরলো ভীষণ আয়েসে। মনে মনে ছক কষল, আজকে সে আর ডায়েরি লিখবে না, সেটা আর একদিন। আজকে শুধুই স্বপ্ন বুনবে, সুন্দর সুন্দর স্বপ্ন, যেখানে যে নামক মানুষটা তাকে খুব আদরে আহ্লাদে মরিয়ে রাখছে, তাকে ভালোবেসে তার মতোই ব্যাকুলতায় তরপাচ্ছে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, তার দিকে ভালোবাসার ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর মনে হয় না তুই ইদানিং একটু বেশি ফ্যান্টাসিতে ভুগছিস? তোর এই ইনফ্যাচুয়েশনের কথা কারো কানে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে প্রাণেশা। তুই জাস্ট ভাব, কেউ না, শুধু তোর যে কে জানলো তোর ফিলিংস সম্পর্কে, তখন ওনার রিয়াকশন কী হবে জানিস? আই থিঙ্ক তোর দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাবে না। ওনার সম্পর্কে জানিস তো সব, ওনার অ্যাটিটিউড, ডমিনেটিং ভাব। তাও কেন জেনে বুঝে মরতে চাচ্ছিস, যেখানে আমাদের মা বাবা সহ সকলে ওনায় সমীহ করেই কথা বলে। তুই কিভাবে ওনায় নিয়ে ফ্যান্টাসিতে ভুগিস? তানিশা মিসকে দেখেছিস? ম্যাম পর্যন্ত ওনার ভাইকে জমের মতো ভয় পায়। আমার তো
ওনাকে দেখলেই হাঁটু কাঁপে। তুই ভালোবাসিস কি করে বলতো? আঙ্কেলের প্রতি তোর এই উল্টো পাল্টা ফিলিংস জানলে তোকে মাথায় তুলে আছাড় দিবে নিশ্চিত। সেই সাথে আমাকেও দিবে তোর বান্ধবী হওয়ার সুবাদে। কাঁদো কাঁদো হয়ে বলল তোহা। কোলে তার মিন্নি বসা। প্রাণেশার কিউটি একটা বাচ্চা। সে আপাতত গোল গোল চোখ ঘুরিয়ে নিজের আদুরে সঙ্গিনীকে দেখছে সামনে। মেয়েটা প্রাণেশার জিগরি বান্ধবী। স্কুল, বাসা সব একসাথেই, শুধু পার্থক্য তারা প্রাণেশাদের উপরের তলায় থাকে। বান্ধবীর দিন দিন মাত্রা অতিরিক্ত পাগলামিগুলোকে সে এখন ভয় পাওয়া শুরু করেছে। এতদিন এগুলো শুনে মজা করলেও আঙ্কেলের বিয়ে ঠিক হওয়ার কথা শুনে, মেয়েটার দুঃসাহসিক কর্মকাণ্ডের কথা শুনে সেবার সত্যি খুব চিন্তিত। মেয়েটাকে বোঝালেও বুঝছে না, তাই বান্ধবীর দুশ্চিন্তায় চোখের জল ফেলছে। প্রাণেশা তৈরি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে। সময়টা তখন সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর। গায়ে একটা অফ হোয়াইট আনারকলি চড়িয়েছে মেয়েটা, সাথে মেরুন রঙের দুপাট্টা। শুভ্র পা জোড়ায় একজোড়া নুপুর চড়ানো। বান্ধবীর চোখের জলে সে 2 টাকার দামও দিচ্ছে না, দিয়ে অবশ্য লাভ নেই। তোহা যা বলছে সেগুলো বাস্তব সত্য, দিনের আলোর মতো ফকফকা। সে জানে সেটা, কিন্তু মানতে পারে না। এখন এখানে তার কি দোষ? মন এত কিছু বোঝে, আবার তাও যদি হয়, তার মন অবাধ্য মন। তাই সে নির্বিঘ্নেই পরিপাটি হলো 10th ফ্লোরে যাওয়ার জন্য। সেখানে তানিশা মিস থাকে। সেদিনের ঘটনার 1 সপ্তাহ পেরিয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ, কিন্তু শরীর সুস্থ হলেও মনটা বড্ড বেচাইন হয়ে আছে তার। অবশ্য এর কারণও আছে। কারণ হচ্ছে ওই বদরাগী মানুষটা, তার পার্সোনাল জেগে। গত 1 সপ্তাহে লোকটার মুখ্য দর্শন হয়নি তার। সে ভালো থাকে কিভাবে বলুন? তার মাম্মা পাপা দুজনের কড়াকড়ি নিষেধাজ্ঞায় সে 1 সপ্তাহ বাসা থেকে বের হতে পারেনি, হসপিটালেও যেতে পারেনি। স্কুল তো এমনিতেই বন্ধ। ও বলা হয়নি, স্কুলের গণ্ডি পেরিয়ে সে আর তোহা এখন কলেজের জন্য প্রস্তুতি নেবে। এইসবে এসএসসি দিয়েছে দুজনে, তাই স্কুলে যাওয়ার বাহানাতেও বের হওয়া যায়নি। মেয়েটা একদম পরিপাটি হয়ে ঢেউ খেলানো কোমর ছাড়ানো চুলগুলোতে বেরুনি কাঁদতে কাঁদতে তোহার দিকে ঘুরে বলল, কান্না থামাবি তুই? মরে যাচ্ছি আমি। যখন যাব তখন না হয় কাঁদিস, এখন চল। কান্না থামিয়ে মেয়েটা আশ্চর্য হয়ে শুধালো, কোথায়? সেদিন এসে দেখে গিয়েছিল আমায়, বলেছিল সুস্থ হলে ওনার কাছে থেকে ঘুরে আসতে। চল আজকেই যাই। বলি মেয়েটা তোহা হতে মিন্নিকে নিল। একটু আদর করতেই গা ঘেঁষলো মেয়েটার মিন্নি। খিলখিল করে হেসে উঠে মিন্নিকে বলল, তোহাটা যেতে চাচ্ছে না, ওকে একটু বকে দে তো মিন্নি। তুই লক্ষ্মী হয়ে থাকবি তো বাসায়। বিড়াল ছানাটা কি বুঝলো কে জানে, আবারও ওর বুকে খুঁজলো গা ঘেঁষে। আমি যাব না ভাই, তুই যা। তুই সেখানে গিয়ে কি করিস আল্লাহ জানে। তোহা জানালো তেসরা কণ্ঠে। কিচ্ছু করব না, উল্টা পাল্টাও বকবো না। তুই চল না প্লিজ, আমার একা যেতে ভালো লাগছে না। মাম্মা জেরা করলে তোর কথা বলেও রেহাই পাবো। প্লিজ চল না। তোহা যেতে না চাইলেও বান্ধবীর আকুতির দৃষ্টিতে রাজি হলো। সে তো জানে কেন যেতে চাচ্ছে না মেয়েটা। হয়তো আবার ওর জেকে সম্পর্কে ইনিয়ে বিনিয়ে জানতে চাইবে কিছু। মেয়েটা প্রতিবারই এমন করে। এই এক জেকে জেকে করে কত পরিবর্তন মেয়েটার মধ্যে এখন। যখন তাদের নতুন নতুন পরিচয়, মেয়েটাকে সবসময় ব্যাগি প্যান্ট, ব্যাগি টি শার্টে দেখতো। এই মেয়ে এখন সবসময় কুর্তি, থ্রি পিস, আনারকলি ফ্রকে দেখে। পরিণত হওয়ার আগেই নিজেকে পরিণত বানানোর কি আপ্রাণ চেষ্টা তার। তোহার মনটা খারাপ হলো খানিক। মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় কান্না পায় তার। কি মরিচিকার পিছনে ছুটছে মেয়েটা। যখন বাস্তবতার তোপে পড়বে কতই না কষ্ট পাবে মেয়েটা। ওর তো ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য হবে না জায়ন আঙ্কেলের কাছে। একদম 0% চান্স এতে। লিফটের মাধ্যমে 10th ফ্লোরে এসেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটের দরজায় কলিং চাপলো প্রাণেশা। দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে চট করে বান্ধবীকে দিকে ঘুরে জিজ্ঞেস করলো, মাথায় কি ওড়না চড়াবো রে? হ্যাঁ, যদি আর একটু বড় বড় দেখায়। আচ্ছা, এমন কোনো জাদু টাদু করা যাবে না যাতে সকলে আমাকে এমনিতেই পছন্দ করে? জেকের জন্য উনি না মানলেও একদম জোর করে বাধ্য করবে আমাকে ভালোবাসতে, ওই যে উপন্যাসের নায়ক নায়িকাদের মতো। তোহা বান্ধবীর কথায় কপাল চাপড়ালো।
প্রেমে পড়ে মেয়েটা দিন দিন গাধা হয়ে যাচ্ছে। ওকে সামনের দিকে ঘুরিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করিস না, সন্দেহ করবে সকলে না হয়। এভাবেই পাকা বুড়ি লাগছে তোকে। এর বেশি বড় দেখাতে গেলে ডেট ফেল আন্টি ভাবতে পারি। সামনে তাকা। প্রাণেশা কঠোর চোখ পাকিয়ে বান্ধবীর দিকে তাকাতেই সামনে দরজা খোলার শব্দ হলো। বাধ্য হয়ে সামনে তাকালো মেয়েটা, মুখে হাসি টানল। সালাম জানাতেই সামনে তানিশা হেসে ব্যস্ত ভঙ্গিতে ওকে বাসার ভেতরে নিল। গোলগাল মুখের ছোট্ট চিবুকটা ছুঁয়ে একটুখানি আহ্লাদ করলো, শুধালো, কেমন আছো বাচ্চা? এই সময়ে এসেছো, খুব ভালো করেছো। দেখো তো মিস কত আয়োজন করেছি আজ। তোমার মাম্মামকেও আসতে বলেছিলাম তোমাকে নিয়ে, বললো ওনার নাকি আসতে লেট হবে। বসো তোহা, ভালো আছো তো? শেষের কথাগুলো তোহার উদ্দেশ্যে বলল তানিশা। দুই বান্ধবী একে অপরের মুখ চাওয়াচাই করলো খানিক। তোহা ইশারায় বোঝালো কি হচ্ছে এখানে, মিস এত খুশি কেন। প্রাণেশা না বোধক ইশারা করলো। সে জানে না তার মাম্মামকে ইনভাইট করেছে, সে সেটাও জানে না। হয়তো মাম্মাম আসতে পারবে না বলে তাকেও জানায়নি। হুট করেই এসে অস্বস্তিতে পড়লো প্রাণেশা। তোহা মিসকে বেশ ব্যস্ত দেখা যাচ্ছে। ওদের বসতে বলেই কিচেনের দিকে ছুটেছে। তোহা বসলেও সে বসলো না, এগিয়ে গেল কিচেনের দিকে। আর গিয়েই থমকে দাঁড়ালো। খানজাদা মহলের সেদিনের মেয়েটাও এখানে, যার সাথে জেকের বিয়ে ঠিক করার কথা ছিল। মেয়েটা কয়েক মুহূর্তের জন্য কেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চলে যাওয়ার কথা বলতে আসছিল তানিশাকে, কিন্তু সেসব কিছুই বলা হলো না। মেয়েটা আবারও সে অদৃশ্য ঈর্ষা অনুভূতির জোয়ারে হাবুডুবু খেল। মেহেক ওভেনের দিকে মনোযোগী। সে জানার জন্য খুব যত্ন করে ওভেনে ফ্রেঞ্চ রাদাতুই ব্রেক করতে নিয়েছে। ক্যাবিনেটে লাল, হলুদ আর সবুজ সবজিগুলো স্তরে স্তরে সাজানো। পরের অফ হোয়াইট লিলেন কোয়ার্ড সেট, তার উপরে খাকি রঙের অ্যাপ্রন, হাতে একটা দামি স্মার্ট ওয়াচ, নখে নিখুঁত নিউড নেল পলিশ, যাতে মেয়েটার পেশাদারিত্ব এবং আভিজাত্য দুটোই ফুটে উঠেছে। কাজের ফাঁকে মেহেকি প্রথম দেখলো প্রাণেশাকে, আর দেখি নিখুঁত সরু ভ্রুজগল কুচকে এলো রমণীর। মেয়েটাকে চিনতে একটু বেগ পেতে হলো না তাকে। এই মেয়েটার জন্যই তো সেদিন তার বিয়ের ডেটটা ফিক্স করা হলো না। সব এলোমেলো হয়ে গেল। চাপা একটা ক্ষুব্ধতা মুহূর্তেই দু চোখে ফুটে উঠল তার। নাখোশ চিত্তে প্রশ্ন ছুড়ল। এগে নিও। তানিশা হাতের কাজ করতে করতে ঘুরে প্রাণেশাকে দেখে এগিয়ে এসে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? একটু বসো, মিস এই চলে আসছি। কি খাবে বলো, একটু পাস্তা বানিয়ে দেই চিজ দিয়ে, তোমার তো ফেভারিট। না মিস, এসবের প্রয়োজন নেই। আপনি তো ব্যস্ত দেখতে পাচ্ছি, এসবের কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাচ্ছি, সেটাই জানাতে এসেছিলাম আপনার। না না, যাবে কেন? বসো, দেখো তোমার মেহেক আন্টি তোমার জায়ান আঙ্কেলের জন্য তার ফেভারিট ইটালিয়ান ডিশ বানাচ্ছে, আমিও বানাচ্ছি, একটু খেয়ে যাও। থাক, চলে যেতে চাইছে যখন আটকাস না তানিশা। থেকে আবার কোন গন্ডগোল পাকায় কে জানে। তানিশাকে থামিয়ে মেহেক বলে উঠল, প্রাণেশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। প্রাণেশা খুব অপমানিত বোধ করল। মেয়েটার গমরঙা পিলাত্মক মুহূর্তেই কেমন রক্তিম হয়ে উঠল। তা দেখে তানিশা মেহেকের উদ্দেশ্যে বলল, এসব কি কথা মেহেক? বাচ্চা মেয়ে একটা, ওকে কি বলছিস এসব? তোকে বললাম না সেদিন ওসব ও ইচ্ছে করে করেনি, অ্যাক্সিডেন্ট ছিল ওসব। মেহেক তবুও মানল না সেসব। না খুশি তার চেহারা হতে হটল না। কেমন বিরক্তের দৃষ্টিতে প্রাণাশাকে দেখি নিজের কাজে মনোযোগ দিল। ইগনোর করার চেষ্টা করলো। হাঁটুর বয়সী একটা মেয়েকে কি বা বলা যায়, তাই নিজের সুন্দর মুডটাকে নষ্ট হতে দিল না মেয়েটা। সে আজ খুব এক্সাইটেড। এই ফার্স্ট টাইম জায়ান ভাইকে কিছু করে খাওয়াবে সে। এখানে আসতেই তো চাইনি, কত রিকোয়েস্ট করে রাজি করালো তানিশা। এখন এই মেয়েটার জন্য আবার যদি কোনো গন্ডগোল হয়, একে সে একদম আস্ত রাখবে না। সেদিন বাড়িতে গিয়ে বিয়ে টিয়ের সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছে তাকে জায়ান। সে বলুক কে, সে বললেই কি তাকে ঝেড়ে ফেলতে হবে? সে তো এই মানুষটাকে নিজের প্রেমে এবার ফেলবেই। একজন সফল আধুনিক ফ্যাশন ডিজাইনার হয়ে যদি সেই উচ্চাকাঙ্ক্ষিত মানুষটাকে নিজের সৌন্দর্যের প্রেমে না ফেলতে পারে, সে কিসের কি তাহলে? দেশের প্রথম সারির একজন বড়লোক ঘরের রূপবতী মেয়ে, নামী মডেল থেকে শুরু করে হাই প্রোফাইল সোসাইটির সেলিব্রিটি পর্যন্ত খানজাদা একমাত্র উত্তরসূরি ডক্টর জায়ান খানজাদার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। কত মেয়ে তার এক ঝলক দেখার জন্য পাগল। সেই কাঙ্ক্ষিত পুরুষটাকে
এবার সে নিজের প্রেমের জালে বন্দি করবেই করবে। ঠিক 9টা নাগাদ জায়ান এবং রাফসান ফ্ল্যাটে প্রবেশ করল। উচ্ছ্বাস নিয়ে মেহেক দরজা খুলে দিয়েছে তানিশাকে ঢুকতে। ওদের দেখেই একগাল হেসে জায়ানের উদ্দেশ্যে বলল, তুমি এসেছো? আমি ভাবলাম আবার না কোন কাজ পড়ে যায়। থ্যাংক গড। বলেই দরজা হতে সরে দাঁড়ালো মেয়েটা। জায়ান হুহা কিছুই বলল না। সম্পূর্ণ নিজের চিরাচরিত দাম্ভিক কদমে মেহেককে প্রত্যুত্তরবিহীন রেখে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসলো। রাফসানও সাথে যেতে যেতে মেহেকের চুপসানো মুখটা দেখে চাপা স্বরে জায়ানকে ফিসফিসিয়ে বলল, কিছু তো বলবে। মেয়েটা কতটা উৎসাহ নিয়ে দরজা খুলে দিল। আমি বলেছি দরজা খুলে দিতে। সম্পূর্ণ নির্লিপ্ত কণ্ঠে জানালো জায়ান। পরনে ব্ল্যাক টি শার্ট, ফুলে ফেপে থাকা মাসল, হাতে চিরাচরিত বড় ডায়ালের ঘড়ি, সেট করা চুল, কুড়ি হতে বুড়ি সকল মেয়েদের ঘায়েল করে দেওয়া পারফেক্ট লুক একদম। রাফসানের দেয়ালে কপাল ঠুকতে মন চাইল। এটা কি মানুষ নাকি রোবট? অনুভূতি আদৌ আছে তো? এরকম হলে খানজাদাদের বংশবিস্তার হবে কিভাবে? বেশ দুশ্চিন্তার বিষয় তো। ড্রয়িং রুমে পৌঁছে প্রাণেশাকে দেখতে পেল তারা। রাফসান হাস্যচল কণ্ঠে বলল, কি ব্যাপার প্রিন্সেস, তুমিও আছো? বেশ ভালো ভালো। হাতের কি অবস্থা এখন? থাকতে চাইনি, আমি রেখেছি জোর করে। এই নাও। প্রাণেশাকে ছাপিয়ে তানিশাই বলে উঠল। আইস কিউব দেওয়া হাতের শরবতটুকু এগিয়ে দিল দুজনের দিকে। ততক্ষণে কাউচে আয়েশ করে বসেছে জায়ান। শূন্য দৃষ্টিতে একবার দেখেছে প্রাণেশাকে, হাতেও দৃষ্টি বুলিয়েছে। প্রাণেশাকে দেখে রাফসানের মতো তার মধ্যে গদগদ কোনো ভাব দেখা গেল না। গুরুত্বহীন কোনো বস্তু ভেবেই চোখ সরিয়ে নিয়েছে অনায়াসে। প্রাণেশা দেখেছে সেই দৃষ্টি, এই অনুভূতি সুন্দর দৃষ্টি সে বরাবরই হজম করে এসেছে। শক্ত ঢোক-গেলার সাথে আজও হজম করল নির্দ্বিধায়। চিকন পাতলা অধৈর্যরায় কৃত্রিম হাসি টেনে রাফসানের উদ্দেশ্যে শুধালো, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মাম্মাম কখন আসবে আঙ্কেল? আপনারা তো চলে এসছেন। তোমার মাম্মামও শীঘ্রই চলে আসবে বাচ্চা। খাওয়া দাওয়া করেছ? এই তানিশা, আমাদের পিছিটা কিছু খেয়েছে? হাঁক ছেড়ে কিচেনে অবস্থানরত তানিশার উদ্দেশ্যে শুধালো রাফসান। কিছু খাইনি, সে কখন থেকেই বলছে, কিছুই মুখে তোলেনি আজ। মেয়েকের এসব আদিক্ষেতা বিরক্তিকর ঠেকল। সাথে মেয়েটার চলে গিয়েছে, অথচ এই মেয়েটা এখনো আসে। তানিশারই বা মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বুঝলো না সে। ভেতরে ভেতরে তিক্ত বিরক্ত হলেও মুখে মধু ঠেলে জায়ানের উদ্দেশ্যে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো ভাইয়া। আমি নিজ হাতে রাদাতুই করেছি। দক্ষ শেফ থেকে শিখেছি ফ্রেঞ্চ ইতালিয়ান ডিশগুলো। ট্রাই করে দেখো, তোমার খুব ভালো লাগবে। তার মধু জড়ানো কণ্ঠ শুনে যে কেউ গলে যাবে। ভাববে কোনো পতিব্রতা স্ত্রী বুঝি স্বামীর জন্য ভালোবাসা ঠেলে দিচ্ছে। প্রাণেশা শুধু পলক ঝাপটাচ্ছে। একবার জায়ানকে তো একবার মেহেককে দেখছে। অতিরিক্ত মেজাজে খোয়ানো উত্তেজনায় পা কাঁপছে মেয়েটার। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা এসে জায়ান শুনল সবটা। অনুভূতিহীন মানবের শূন্য দৃষ্টিতে কোনো ভাবাবেগ দেখা গেল না। বড় নির্লিপ্ত কণ্ঠে মেহেকের সবটা আবেগে পানি ঢেলে জানালো, আমি একেবারে পেন্ট হাউসে গিয়ে ফ্রেশ হব। খালামণি নেই এখানে? আমি ভাবলাম খালামণি দেখা করতে চেয়েছে। মা তো নেই এখানে, বাড়িতে ফিরে গিয়েছে। আমি থাকছি কদিন এখানে তানিশার সাথে। আমরা সকলে মিলে খুব শীঘ্রই একটা ট্যুর দিব। কত দিন হবে পুরো বাংলাদেশ ঘুরে দেখা হয় না। তুমি প্লিজ যাবে আমাদের সাথে ভাইয়া, কোনো না শুনবো না কিন্তু। বলেই মেয়েটা জায়ানের পাশ ঘেসে বসলো আহ্লাদি হয়ে। উৎসুক দৃষ্টি জায়ানের দিকে। জায়ান ওর থেকে দূরত্ব টানল না। কাজিন হিসেবে মেহেক খুব ছোট থেকে এই স্বভাবের, অজানা কিছু নয় কারণ, বরং স্বাভাবিকভাবে বলল, আমার সময় হবে না মেবি। তানিশা আছে, ওকে নিয়ে যাও। মেহেক নাছরবান্দা 1.26-এর বুড়ি ঢং করে ষোড়শী হয়ে উঠল। একটু নাকি শুরু বলল, তোমাকে স্যার আমি যাবই না, প্লিজ না করো না প্লিজ। জায়ানের বিরক্তির পারদ আকাশ ছুঁয়ে গেল। সে সবে মোটেও টলারেট করে না। এর মধ্যে তানিশা এসে তাল মেলালো। মেয়েকে কিছু না বললেও বোনের উদ্দেশ্যে হিমশীতল কণ্ঠে শোনালো, ডু ইউ থিঙ্ক আই এম জাস্ট সিটিং অ্যারাউন্ড? তাদের সাথে ঘোরার সময় আছে? নেক্সট ফ্রাইডে লস অ্যাঞ্জেলেসে মিটিং রয়েছে আমার। আই হ্যাভ টু গো দেয়ার। তানিশার চুপসানো মুখ দেখে মেঘ আপনা আপনি চুপসে গেল। তবু বলল, আচ্ছা, তুমি না হয় সেখান থেকে এসো, তারপর না হয় যাব। এখন প্লিজ রাধা তুইটা টেস্ট করো। ওয়েট, আমি নিয়ে আসছি। বলেই মেয়েটা কিচেনের দিকে ছুটে গেল। রাফসান ফ্রেশ হয়ে এসেছে ততক্ষণে।
জায়ান বরাবর কাউচে বসে টিপ্পনি কেটে বলল, দেখেছিস তোর জন্য কত পাগল। এই বয়সেও দেশের অর্ধেক মেয়ে তোর জন্য দেওয়ানা। অথচ আমরা হলে মেয়েই খুঁজে পেতাম না। আফসোস, তোর ভিড়ে আমাদের কেউ কখনো দেখলো না। সঙ্গে সঙ্গে আর এক প্রান্ত হতে সোফার কুশন ছুঁড়ে মারল তানিশা। কটমট করে বলল, কি বললে? আবার বলো তো। হারে চিল বউ পাখি, আমি আবার কি বললাম? আমার তো তুমি আছোই। তোমার ভাইয়ার কথাই বলছি। বেটা তো আর কিছুদিন গেলেই বউই পাবে না। ইস, বললেই হলো। আমার ভাইকে দেখেছো? খুঁজতেও হবে না বউ, ইশারাই যথেষ্ট। আল্লাহ এবার দয়া করে আমার ভাইয়ের মনটা গলিয়ে দাও। আমিন আমিন। বলেই মেয়েটা দোয়া করতে উঠানো হাত নামালো। পরপর আবার প্রাণেশার দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, পিচ্ছি, তোমার জায়ান আঙ্কেলের মেহেন্দিতে আমরা কালা চশমা সঙ্গে পারফরমেন্স করব, ওকে? শপিং কোথা থেকে করা যায় বলো তো? প্রাণেশা উঠে দাঁড়ালো। আর উঠতেই মৃদু শব্দ তুলে নুপুরের ঝুমঝুম শব্দ বেজে উঠল। জায়ানের শ্রবণেন্দ্রিয় আপনা আপনি সজাগ হলো যেন শব্দের অনুসন্ধানে। এদিকে প্রাণেশা অস্থির। না, আর এক মুহূর্ত এখানে থাকা পসিবল না তার জন্য। মেরুন রঙের দুপাট্টাটা ভালোভাবে গায়ে জড়িয়ে জানালো, আমি আজকে আসি মিস। আপনার ভাইয়ার ম্যারেজ সেরিমনি নিয়ে আমরা না হয় পরে কখনো ডিসকাস করব। কারো খেয়াল না হলেও প্রাণেশার বলা আপনার ভাইয়ের শব্দটা বেশ কানে বাজলো জায়ানের। শানিত দৃষ্টিতে দেখলো ছোট্ট নাজুক আরক্তি মুখশ্রীর অবয়বটা। মেয়েটার এহেন সম্বোধন কি বেয়াদবির কাতারে পড়ে না?